সে চেহারাটা আমার বেশ চেনা। আম গাছের কিছুটা ওপরের দিকের একটা মোটা ডাল দেখে পা ওপরে রেখে মাথার নিচের দিকে করে প্রায় ঝুলে আছে জমিদার বাড়ির ছোট বউ, অর্থাৎ ছোট বউ রানী। নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি, এবং আজকে আপনাদের জন্য জটিলা খুড়োর গল্প। আশা করছি জটিলা খুড়োর গল্প আপনাদের ভালো লাগবে, এবং অবশ্যই জটিলা খুড়োর প্রত্যেকটি গল্প আমি ধীরে ধীরে আনার চেষ্টা করছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, এবং শুনতে থাকো জটিলা খুড়োর গল্প। অফিসের বেশ কয়েকদিন ছুটি পেয়েছি, তাই সময় নষ্ট না করে আমার একজন অফিসের অন্যতম প্রিয় বন্ধুকে নিয়ে হাজির হলাম আমার দেশের বাড়ি বহিমপুরে। বহিমপুর জায়গাটি বেশ খোলামেলা, সাদামাটা, ধুধু করছে ফাঁকা মাঠ, নীল জলে ভরে আছে নীলরতন দিঘি। লোকজনের জীবনযাত্রা এখানে যেন সাক্ষাৎ ভগবান একদম সাদা কাগজে একটি খাগের কলমে লিখে দিয়ে গেছেন। জটিল মানুষের সংখ্যা এই গ্রামে অত্যন্ত কম। কেউ যদি শোনে তোমার বাড়িতে একবেলা রান্না হচ্ছে না, গ্রামের মধ্যে সকলে মিলে খাবারের বন্দোবস্ত করে দিয়ে যাবে তোমার বাড়িতে। এমনই জায়গা বহিমপুর। ছোটবেলা থেকেই আসছি এই গ্রামে। এই গ্রামের প্রতি একটা অগাধ ভালোবাসার জায়গা আমার মনে সব সময় রয়ে গিয়েছে। তবে যানজটে ভরা এই জীবনযাত্রায় আর নিত্য জীবনে কর্মের চাপে পড়ে প্রায় 4 বছর হলো এই গ্রামে আমার আশা হয়ে ওঠেনি। তবে তাতে বদল এই গ্রামের কিছুই হয়নি। এই গ্রামের থেকেও সব থেকে বেশি প্রিয় আমার জটিলা খুড়ো। সম্পর্কে আমার দাদু, তবে গ্রামের মানুষ আমার দাদুকে জটিলা খুড়ো বলেই চেনে, তাই আমিও তাকে খুড়ো বলেই ডাকি। মানুষটাকে আমি সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি। মানুষটার মধ্যে যে এতটা ব্যক্তিত্ব লুকিয়ে আছে তা সত্যি না দেখলে বোঝাই যায় না। নিজের 72 বছর বয়সে তিনি যে কি কি করে বেরিয়েছেন তা বললে একখানা বই লেখা হয়ে যাবে। ছোটবেলায় বেশ মনে আছে, গরমের ছুটিতে মায়ের সঙ্গে যখন বেড়াতে আসতাম তখন দেখতাম গ্রামের ওই বড় বটতলায় বসে জটিলা খুড়ো একখানা হুঁকো টানতে টানতে আমাদের মতন কিছু বাচ্চাকে গল্প শোনাতেন। আমিও গিয়ে বসতাম তাদেরই মাঝে। লোকটা যেন একখানা গল্পের ঝুড়ি। খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরের দিকে হাঁটতে বেরোচ্ছিলাম, ঠিক এমন সময় দেখলাম নিজের ঘরেই একটা পীরের উপর বসে হুঁকো সাজাচ্ছে জটিলা খুড়ো। বললাম, খুড়ো, খাওয়া দাওয়া তো হলো, তা একটু গল্প হবে না? খুড়ো হুঁকো সাজাতে সাজাতে বলল, এসো এসো দাদু ভাই, বসো। গল্পের কথা তোমার আজও মনে আছে? তবে না, মনে থাকবে না কেন? ছোটবেলায় এসে কম গল্প শুনেছি তোমার কাছে। আচ্ছা, তুমি যা যা বলতে তা তো বেশিরভাগই গল্প, তাই না? হ্যাঁ, তা ঠিক। তোমার জীবনে এমন কিছু ঘটেনি? মানে তোমার এই 72 বছর বয়সে ভূত দেখেছো কোনোদিন? এমন ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে বাপু, বলোই না। তোমাদের এখন ভূতের গল্প শুনতে ইচ্ছা করছে। আহা, গল্প নয়, গল্প নয়, তোমার জীবনে কোনো সত্য ঘটনা আছে? তা কিছু ঘটনা আছে বই কি, তা সে ঘটনা তোমরা বিশ্বাস করবে? আমাদের মধ্যে আমার অফিসের বন্ধু অনিমেষ বলে ওঠে,
আরে কেন বিশ্বাস করবো না বলো তো খুড়ো? সেই কলকাতা থেকে তোমার গল্প শুনবো বলে আসলাম। বলো না, বলো না, একটা গল্প বলো অন্তত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর আমাকে তৈল মতন করতে হবে না। হুঁকোটা সাজিয়ে তার মধ্যে আগুন জ্বালিয়ে হুঁকোয় টান দিতে দিতে গল্প শুরু করলো খুড়ো। বয়স তখন আমার খুব একটা বেশি নয়, 15 কিংবা 16 হবে। সেই সময় বাড়িতে খুব একটা বেশিক্ষণ থাকতাম না, পড়ে রইতাম ওই নীরেন ঠাকুরের জমিদার বাড়ির বাগানে, নয়তো নীলদিঘির আশেপাশে। মাছ ধরা, ছোট ছোট কলা গাছ কেটে ভেলা বানিয়ে ওই নীলদিঘির জলে নৌকা চালানো, এই গাছ ওই গাছ থেকে আম পেয়ারা পেড়ে দুপুরে বন্ধু বান্ধবের সঙ্গে বসে তা খাওয়া দাওয়া, বেশ কাটতো তখন সময়গুলো। তা এমনই একদিন খবর পাই, আমাদের গ্রামের জমিদার নীরেন ঠাকুরের একমাত্র ছেলে সুবিনয় ঠাকুর, তার বিবাহ। নীরেন ঠাকুর লোকটা ছিলেন বটে, সম্পূর্ণ গ্রাম ঝেঁটিয়ে নিমন্ত্রণ করেছিলেন। এই নীলদিঘির পাকা কাতলা, তুলাই পাঞ্চি চালের ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, সে কত আয়োজন। বেশ কবজি ডুবিয়ে খেয়েছিলাম সেই দিন। তখন বয়সও কম ছিল, খেতেও পারতাম অনেক। এরই মধ্যে নীরেন ঠাকুরের একমাত্র ছেলে সুবিনয় ঠাকুর ঘটিয়ে বসলেন আর এক কেলেঙ্কারি। প্রথম বিবাহের 7 মাস পরেই তিনি আরো একটি বিয়ে করে নিয়ে আসেন। জানা গিয়েছিল ওনার প্রথম বিয়ে নাকি ওনার মত নিয়ে হয়নি, বাড়ি থেকে প্রায় জোর করেই ওই বিয়ে দেওয়া হয়েছিল। তা সে যাই হোক, ছেলের প্রথম বিয়ে হোক বা দ্বিতীয় বিয়ে, ছেলে বিয়ে একবার যখন করে নিয়ে এসেছে, তখন নীরেন ঠাকুর তার আংশিক মত না থাকলেও বৌমাকে বরণ করে তুলে নিলেন তার ঘরে। দিনের পর দিন যেতে যেতে বড় বৌমার থেকে ছোট বৌমা হয়ে উঠল সবার নয়নের মণি। বড় বৌমাটা ছিল বটে তেমন খিটখিটে মার্কা মহিলা, কোনো বাচ্চাদের যেন উনি সহ্যই করতে পারতেন না। আমরা বাগানে গিয়ে যদি আম পেয়ারা পারতাম, নীরেন ঠাকুর কোনোদিন আমাদের বারণ করেনি, তবে ওই বাড়ির বড় বৌমা সে কিনা আমাদের লাঠি নিয়ে তাড়া করত। তবে ছোট বৌরানী আসার পর আমাদের বুকে যেন বল আসে। উনি যে আমাদের কি ভালোবাসতো, কি স্নেহ করতো, তা আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। আসলে ওনার বয়সও তো ছিল অল্প, বাচ্চা ভাবটা তখনও কাটেনি। কত সময় আমাদেরকে ডেকে আম পেড়ে দিতে বলেছে। মানুষ ছিল বটে একজন, তবে সবার নয়নের মণি হতে হতে কখন যে ছোট বৌরানী বড় বৌরানীর একদম চোখের বিষ হয়ে গিয়েছিল, তা কেউ ভাবতেও পারেনি। একবার কানা বুসোয় খবর পেয়েছিলাম যে বড় বৌরানী নাকি ছোট বৌরানীর ক্ষতিও করতে চেয়েছিলেন, তবে ঈশ্বরের কৃপায় নীরেন ঠাকুরের কড়া শাসনে তা পুরোপুরি হতে পারেনি। ধীরে ধীরে বড় বৌরানী সবার চোখে খারাপ হতে শুরু করলো। কেউ যেন তাকে দেখতেই পারতো না। ওই বাড়ির এক কোনায় পড়ে থাকতো ওই বাড়ির বড় বৌরানী। আমরা যখন ওই বাগানের দিকে যেতাম, দেখতাম উত্তর দিকে জানালায় উদাস মনে আকাশের দিকে তাকিয়ে কি যেন গুনগুন করছেন। মনে হয়তো অনেকখানি দুঃখ চেপে রেখে দিয়েছিলেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে সবটা যেন শান্ত হতে শুরু করলো। হঠাৎই সমস্ত শান্ত আবহাওয়া ভেদ করে এলো একটা ভীষণ বাজে খবর। গ্রামে হইচই পড়ে গেল। জমিদার বাড়ির বড় বৌরানী
হঠাৎই এক অজানা রোগে মারা গেছেন। দেখতে গেলাম সকলে মিলে। সকলেই ভেবেছিলাম যে ম্যালেরিয়া, টাইফয়েড এমন জাতীয় মহামারী কিছু রোগ হয়েছে তার। তখনকার যুগে ম্যালেরিয়া, টাইফয়েড এইগুলোই ছিল বৃহত্তর আকারের রোগ। এই রোগগুলোর বলে যে কত গ্রাম নিঃস্ব হয়ে গিয়েছে তার কোনো হিসাব নেই। বড় রানীমার সাথে গ্রামের মানুষের খুব একটা আলাপ পরিচয় ছিল না, তবুও তার এই অকালে চলে যাওয়ায় গ্রামের মানুষকে সত্যি ভেঙে দিয়েছিল। আসলে আমাদের গ্রামের মানুষ অত্যন্ত সরল। লোকের দুঃখে তাদের চোখ থেকেও জল পড়ে, সে তার আসল বন্ধুই হোক কিংবা তার শত্রু। প্রথমবারের মতন যখন আমি বড় রানীমার মৃতদেহটা দেখেছিলাম, বাবা, ও দৃশ্য আমি কখনো ভুলবো না। বড় রানীমার মুখ থমথমে, যেন অনেক দুঃখ তার মনে চেপে ধরে সকলকে ছেড়ে চলে গিয়েছেন। তবে শুধু দুঃখই নয়, দুঃখের মধ্যে লুকিয়েছিল প্রচন্ড পরিমাণে রাগ, ক্ষোভ। কিছু কিছু মানুষ মারা যাওয়ার পর দেখবে তাদের মুখে একখানা কোমল স্নিগ্ধ হাসি দেখা যায়। অনেকেই বলে তারা নাকি স্বর্গ লাভ করেছে, তাই তাদের মুখে অমন বাচ্চাদের মতন হাসি। তবে রানীমার মুখে কেমন যেন এক গাম্ভীর্যের ছাপ ছিল, দেখেই যেন গায়ে কাঁটা দিচ্ছিল আমার। কেটে গেল 1 বছরের কাছাকাছি। আমার সামনে একদিন ঘটলো একটা ভীষণ অদ্ভুত ঘটনা। এরই মধ্যে খবর পেয়েছিলাম জমিদার বাড়ির ছোট বৌমা অন্তঃসত্ত্বা। একদিন হঠাৎ বৈশাখ মাসের বিকেল বেলা প্রচন্ড ঝড় উঠেছে। আর ঝড় মানে তো বুঝতেই পারছো। ছেলেবেলা ছুটলাম জমিদার বাড়ির বাগানে আম কুড়াতে। সঙ্গে অবশ্য 2-3 জন বন্ধু বান্ধব ছিল। ঝড়টা একটু থামতে ছুটতে ছুটতে গিয়ে জমিদার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। বাগানের দরজা দিয়ে যখন বাগানের ভেতরে ঢুকলাম, তখন ভেতরটা না জানি কেন ভীষণ থমথমে। মানে বাইরে যে কিছুক্ষণ আগে এত ঝড় ঝঞ্ঝাট পেরিয়ে গেছে, তা যেন এই বাগানের ভেতরে কোনো পরিবর্তনই ঘটাতে পারেনি। এই বাগান বাদে সমস্ত জায়গায় যেন তখনও ঝড় বয়ে চলেছে, কিন্তু এই বাগানের ভেতরে একটা পাতাও নড়ছে না। কেমন যেন আমার গা শিরশির করতে শুরু করলো। তোমরা তো জানোই, আমার বাবা মানে তোমাদের বড় দাদু একটা সময় খুব বড় মাপের একজন ওঝা ছিলেন। তার সঙ্গে থেকে থেকে কিছু বিদ্যে আমারও হয়েছিল। ওই দেহবন্ধনের বিদ্যাটা বাবা আমাকে ছেলেবেলাতেই শিখিয়ে দিয়েছিল। পরিবেশের এমন অগাধ বদল দেখে আমার মনের ভেতর থেকে কেউ যেন বলে উঠল, এখানে এমন কিছু অবস্থান করছে যা সাধারণ পৃথিবীর থেকে ঊর্ধ্বে। আমার বন্ধু বান্ধব গুলোকেও বারণ করলাম যে পালেদের বাগানে গেলেও আমরা অনেক আম পেতে পারি, চল সবাই মিলে ওইখানে যাওয়া হোক। তবে তারা আমার কথা কেউ শুনলই না, উল্টে বলল যে এখানকার মতন কাঁচা মিটে আম নাকি ওখানে পাওয়াই যাবে না। অগত্যা নিজের মন না মানলেও খানিক সাবধানে সাবধানে এগোতে থাকলাম আমি। খানিক গিয়ে যখন আম বাগানে ঢুকেছি, ওখানে গিয়ে আরো একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। যে ঝড়ো হাওয়া দিলে তোমরা তো জানোই, একখানা ঠান্ডা বাতাস আর ভিজে মাটির গন্ধ বেশ চারিদিকে পড়ে থাকে। তবে এখানে যেন তার বিপরীত। কিছুক্ষণ আগে এত ঝড় হওয়ার পরেও এখানকার আবহাওয়ার গন্ধটাও যেন কেমন যেন আষ্টে আষ্টে ভাব ভরে আছে।
কেমন যেন মাছ মরা গন্ধ বেরোচ্ছিল চারিদিক থেকে। হঠাৎ করেই মাথায় যেন কথাটা বজ্রাঘাতের মতন পড়ল যে মাছ মরার গন্ধ এখানে কি করেই বা আসবে? ওখান থেকে তো নীলদিঘি বেশ খানিকটা দূর। ওখানেও যদি কোনো মাছ মরে পড়ে থাকে তবে তার গন্ধ এখানে আসা অসম্ভব। আমার বন্ধুগুলোর মুখের দিকে তাকালাম, দেখলাম তাদের মুখেও কেমন যেন ভয়ের ছাপ দেখা দিয়েছে। কারণটা বুঝলাম না, তবে হ্যাঁ, তারাও হয়তো এমন অদ্ভুত আবহাওয়া দেখে ভয় পেয়েছে। তবুও আমার অন্য একজন বন্ধু দেখলাম ওইসবে তোয়াক্কা না করে একে একে আম কুড়াতে শুরু করলো। একটা আম সবে মাত্র আমাদের বস্তায় ঢুকিয়েছে কিনা ঠিক তখনই দেখলাম আমাদের থেকে কিছুটা দূরে ওই জমিদার বাড়ির পাশের আম গাছটা থেকেই কেউ যেন ভীষণ কর্কশ্বরে বলে উঠল, ছোটবেলা থেকে যদি এমন গলা আমি না শুনতাম তবে হয়তো আমার অবস্থাও ওই বন্ধু বান্ধবদের মতনই হতো। গলাটা শুনে আমার দুই বন্ধু দেখলাম পড়ি কি মরি করে ছুট লাগিয়েছে বাড়ির দিকে। একজন তো হুমড়ি খেয়ে পড়লো মাটিতে, তারপর আবার উঠে ছুট লাগালো। বাবার সঙ্গে বেশ কয়েকবার ভূত ছাড়াতেও গিয়েছিলাম। এমন কিছু গলা ও এমন দৃশ্য আমার বেশ চেনা। তবে এইবার যে আমি একা, বাবাও আমার সঙ্গে নেই, কথাটা মনে পড়তেই কেমন যেন আমার সারা শরীর খানিক কেঁপে উঠল। তবুও মনের ভেতর অগাধ সাহস জুগিয়ে চোখ ঘুরিয়ে অন্ধকারের মধ্যে দেখলাম। তবে এমন কিছু দৃশ্য দেখব আমি সত্যি ভাবতে পারিনি। অন্ধকারের মধ্যে যে চেহারাটা আম গাছের ওপর থেকে প্রায় উল্টো হয়ে ঝুলে আছে, সে চেহারাটা আমার বেশ চেনা। জমিদার বাড়ির ছোট বউ, অর্থাৎ ছোট বউ রানী। আম গাছের কিছুটা ওপরের দিকের একটা মোটা ডাল দেখে পা ওপরে রেখে মাথা নিচের দিকে করে প্রায় ঝুলে আছে। তার ঠিক পাশের ডালেই বোধ হয় অজ্ঞান অবস্থায় ধনুক আকৃতি হয়ে ঝুলে আছে জমিদার বাড়ির একমাত্র ছেলে সুবিনয় ঠাকুর। আমাকে দেখে ছোট বউরানী খিলখিলিয়ে হেসে উঠল। বুঝলাম ছোট বউরানীর মধ্যে আজ যে ভর করেছে সে আর যাই হোক এই সাধারণ পৃথিবীর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। জমিদার বাবুর ক্ষতি করার আগেই আমায় কিছু একটা করতে হবে। ছুট লাগালাম জমিদার বাড়ির ভেতরের দিকে। ভেতরে গিয়ে সবাইকে হাঁক ডাক দিয়ে তাদেরকে বাগানের দিকে যেতে বললাম এবং আমি গেলাম জমিদার বাড়ির হেসেলের দিকে। কেন জমিদার বাড়ির হেসেলের দিকে কেন গেলে? বুঝতেই পেরেছিলাম তোমাদের মনে এমন কিছু প্রশ্ন আসতে পারে। আমার বাবার সঙ্গে যতবার ভূত তাড়ানো দেখতে গিয়েছিলাম তার মধ্যে ভূতকে কাবু করার মতন কিছু জিনিস আমার বাবা আমাকে চিনিয়ে রেখেছিল। এতে ভূত কিছুক্ষণের জন্য শান্ত হয় বটে, তবে দেহকে ছেড়ে যায় না। তারা এই জিনিসগুলোকে ভয় পায়। যাই হোক, হেসেলে এলোপাথারি ভাবে খোঁজার পর শেষে মশলার জায়গায় গিয়ে পেলাম শুকনো হলুদ আর নুন। একটা দেশলাইয়ের বাক্স আর একটা মোমবাতি নিয়ে ছুট লাগালাম বাগানের দিকে। আমি যতক্ষণে বাগানে পৌঁছেছি ততক্ষণ বাগানে বেশ জমাট বেঁধে গেছে। গ্রাম থেকেও মানুষজন আসতে শুরু করেছে। আমি ছুটতে ছুটতে গিয়ে আম গাছটার তলায় গিয়ে জমিদার বাবুকে চিৎকার করে বললাম যে আমার বাবাকে খবর দেওয়া হোক। তবে আমি এইটুকুনি জানতাম, যদি জমিদার বাবু বেঁচে থাকে তবে বাবা আসা অবধি এই পৃথিবী তাকে বাঁচতে দেবে না।
তার যথাসিদ্ধ কাজ সে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার চেষ্টা করবে। খালি হয়তো সময়ের অপেক্ষা। জমিদার বাবুকে বলে ভিড়টাকে একটু সরাতে বললাম। তবে আমি যে কি করতে চলেছিলাম তা হয়তো আমি নিজেই জানতাম না, আর তাতে যে কোনো কাজ হবে কিনা তাও আমার অজানা। তবুও আমার শেষ চেষ্টাটা আমি করতে চেয়েছিলাম, যতক্ষণ না বাবা আসছে। হয়তো আমার নিজের প্রতি আত্মবিশ্বাস দেখেই নীরেন ঠাকুর সবাইকে পেছনে সরতে বলল। আমিও শুরু করলাম আমার কাজ। বাবার শেখানো মন্ত্র উচ্চারণ করতে করতে সাদা নুন দিয়ে ঘিরে ফেললাম সম্পূর্ণ গাছটিকে। মোমবাতিটি জ্বালিয়ে শুকনো হলুদ পোড়াতে শুরু করলাম। বাবা বলেছিলেন, কোন অশুভ শক্তিকে মন্ত্রপুত নুন দিয়ে যদি ঘিরে রাখা যায় এবং তার মধ্যে যদি হলুদ পোড়ার গন্ধ তাকে ছুঁড়ে মারা যায়, তবে এই অশুভ শক্তি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে, তবে তা কিছুক্ষণের জন্য। প্রথম দিকে এর ফল তেমন কিছু হলো না, তবে হলুদ পোড়ার গন্ধ ধীরে ধীরে চারিদিকে ভরে উঠতে দেখলাম পটোরানিমা ওই পৈশাচিক গলায় তীব্র স্বরে চিৎকার করতে শুরু করলো। একটা সময় দেখলাম চিৎকার করতে করতে ছোট রানিমা ধপ করে মাটিতে পড়ে গেল এবং কেমন যেন নিস্তেজ হয়ে গেল। ততক্ষণে আমার বাবাও এসে পৌঁছেছে। বাবা আমার কাজে বেশ খুশি হয়েছে। বাবা ভাবতেই পারেনি যে আমি এইভাবে অবস্থাটাকে সামাল দেব। বেশ গর্বের সঙ্গে আমার দু গালে হাত দিয়ে মাথায় চুমু খেয়ে বলল, বাবা, তুমি কিছুটা দূরে গিয়ে দাঁড়াও, আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই। বাবা এসে তার পুটলি থেকে আরো কিছুটা শুকনো হলুদ বের করে পোড়াতে শুরু করলো। এবার বাবা বারবার মন্ত্রোচ্চারণ করতে করতে সেই হলুদ পোড়ার গন্ধ ছুঁড়ে মারতে শুরু করলো ছোট রানিমার মুখে। কে তুই, আর ছোট জমিদার বাবুর কেন ক্ষতি করতে চাইছিস? ওই দিক থেকে খালি চিৎকার ছাড়া আর কিছুই এলো না। অনেক জিজ্ঞাসাবাদ করার পর শেষে পৈশাচীয় গলায় রানিমা বলে উঠল। যা বলে উঠল তা আমাদেরকে অবাক করে দেবার জন্য যথেষ্ট ছিল। আমি কাদম্বরী। কাদম্বরী অর্থাৎ জমিদার বাড়ির বড় বউ। তুমি তো রোগে মারা গিয়েছিলে, তবে আবার কেন ফেরত এসেছো? না, আমি কোনো রোগে মারা যাইনি। আমাকে বিষ খাইয়ে খুন করা হয়েছিল। আমাকে বিয়ে করে আনার পর আমি জানতে পারি আমার সঙ্গে প্রতারণা হয়েছে। বিয়ে হয়েছিল আমার সঙ্গে সুবিনয় ঠাকুরের, কিন্তু আমাকে যৌন অত্যাচার করত নীরেন ঠাকুর। অনেক সহ্য করার পর যখন আর সহ্য করতে পারিনি, বলেছিলাম গ্রামের মানুষকে আমি সব জানিয়ে দেব। ওই দিন রাতেই আমাকে আবার অত্যাচার করা হয়। তারপর বিষ খাইয়ে আমাকে মেরে ফেলে ওই সুবিনয় ঠাকুর আর নীরেন ঠাকুর। কথাটা শুনেই তাকালাম নীরেন ঠাকুরের মুখের দিকে। তার মুখমণ্ডলে কেমন যেন অমাবস্যার মতো অন্ধকার দেখা দিয়েছে। শুনে সম্পূর্ণ গ্রামের মুখে অন্ধকারের ছায়া নেমে এসেছিল। বাবা অতি কষ্টে ছোট রানিমার শরীর থেকে বড় রানিমাকে ছাড়াতে সক্ষম হয়। তবে ওই দিন আমার বাবার ঠিক যতটা সুনাম হয়েছিল ততটাই দুর্নাম হয়েছিল জমিদার নীরেন ঠাকুরের। আচ্ছা খুড়ো, তবে নীরেন ঠাকুর আর সুবিনয় ঠাকুর যেটা করলো তার বিচার কি হলো? মানে বড় রানিমার সাথে যে তারা অত্যাচারটা করলো, তার কি কোনো শাস্তি পায়নি? কে বলল তোমাদের যে শাস্তি হয়নি? আমার বাবা ছোট রানিমার শরীর থেকে বড় রানিমার
অতৃপ্ত আত্মাকে সরিয়ে ফেলেছিল বটে, তা কিছুক্ষণের জন্য। পরের দিন সারা গ্রামে শোরগোল পড়ে যায়। বীরেন ঠাকুর ও সুবিনয় ঠাকুরকে ঘাড় মোছড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই আম গাছের নিচে। আমার বাবা ভূত তাড়িয়েছিলেন বটে, তা কিছুটা সময়ের জন্য। আমার বাবার মতে এমন জানোয়ারদের বেঁচে থাকার থেকে এইভাবেই মেরে ফেলা ভালো। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, এবং কমেন্টে এসে জানান আজকের ঘটনার কোন পার্টটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে। এবং জটিলা খুড়োর যদি আরও এপিসোড আপনারা চান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলবেন না। আমরা ফিরছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।